মাত্র 15 দিনে রডের দাম বেড়েছে 12 থেকে 15%। প্রতি টনে 10 থেকে 12,000 টাকা বেশি। সিমেন্ট, বালি, পাথর, ইট সবকিছুর দাম ঊর্ধ্বমুখী। আবাসন ব্যবসায়ীরা বলছেন, নির্মাণ সামগ্রীর দাম বাড়লেও ফ্ল্যাটের দাম বাড়ানো যাচ্ছে না। অথচ এই আবাসন খাতই দেশের জিডিপিতে 12 থেকে 15% অবদান রাখে। 250টিরও বেশি শিল্প খাতের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত এবং লাখ লাখ মানুষের কর্মসংস্থানের প্রধান উৎস। আর এই খাত থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত হয়েছেন 10 জন এমপি। একদিকে অস্তিত্ব সংকট, অন্যদিকে বিশাল রাজনৈতিক শক্তি। ঠিক এই সময়েই 18 এপ্রিল হতে যাচ্ছে আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিহাবের নির্বাচন। 674 জন ভোটার, 83 জন প্রার্থী, দুটি বড় প্যানেলের সরাসরি লড়াই। আমরা প্রায়ই শুনি যে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে, কিন্তু যে খাতটি এই জিডিপির 12 থেকে 15% তৈরি করে, সেই খাতটি এখন হাঁসফাঁস করছে। নামটি হলো আবাসন ও নির্মাণ খাত। শুধু জিডিপিতে অবদানই নয়, এই খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে আছে 250টিরও বেশি শিল্প, যেমন স্টিল মিল, সিমেন্ট কারখানা, ইট ভাটা, কাঠ ও ফার্নিচার শিল্প, তার ও কেবল কারখানা, পেইন্ট শিল্প, স্যানিটারি ও টাইলস কারখানা। এমন হাজারো পণ্যের উৎপাদন ও বাজার নির্ভর করে আবাসন খাতের উপর। রিহাবের তথ্য অনুযায়ী গত 2 দশকে তাদের সদস্যরা প্রায় 1 লাখ ইউনিট অ্যাপার্টমেন্ট ডেলিভারি করেছেন। প্রতি বছর এই খাতে বিনিয়োগ হচ্ছে হাজার হাজার কোটি টাকা। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই খাতে নিয়োজিত শ্রমিকের সংখ্যা কয়েক লাখ। কিন্তু বর্তমান চিত্রটা ভয়াবহ। গত কয়েক মাসে মধ্যপ্রাচ্যের সংঘাত এবং ইরানে ইসরায়েল ও মার্কিন হামলার প্রভাব পড়েছে বাংলাদেশের নির্মাণ শিল্পে। আন্তর্জাতিক বাজারে স্ক্র্যাপের দাম $50 থেকে $60 বেড়ে যাওয়ায় দেশের বাজারে রডের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। শুধু 15 দিনের ব্যবধানে রডের দাম বেড়েছে 12 থেকে 15%। আগে 75 গ্রেডের রড যেখানে প্রতি টন 80 থেকে 83 হাজার টাকায় বিক্রি হতো, সেটি এখন 90 থেকে 96 হাজার টাকায় বিক্রি হচ্ছে। একই চিত্র সিমেন্ট, পাথর, বালি ও ইট বাজারেও। শিপ ব্রেকিং ইয়ার্ড থেকে কাঁচামাল সরবরাহ কমে যাওয়া, জাহাজ ভাড়া বৃদ্ধি এবং ব্যাংক ঋণের উচ্চ সুদের হার সব মিলিয়ে নির্মাণ ব্যয় বেড়ে গেছে প্রায় 20 থেকে 25%। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো ফ্ল্যাটের দাম বাড়ানো যাচ্ছে না। ক্রেতাদের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় চাহিদা কমে গেছে। ফলে রিহাবের আবাসন মেলায় ছাড় দেওয়ার পরেও বিক্রি কমেছে। নতুন প্রকল্প শুরু করা কঠিন হয়ে পড়েছে। রিহাবের ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী আব্দুল লতিফ বলছেন, এই খাতে এক ধরনের বিপর্যয় চলছে। যুদ্ধের অজুহাতে পাথর, রড, সিমেন্ট ও ইট সহ সব নির্মাণ সামগ্রীর দাম অস্বাভাবিকভাবে বেড়েছে, কিন্তু ফ্ল্যাটের দাম বাড়ানো সম্ভব হচ্ছে না। পরিস্থিতি এতটাই খারাপ যে অনেক নির্মাণ প্রতিষ্ঠান শ্রমিক ছাঁটাই করতে বাধ্য হচ্ছে। বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী রডের চাহিদা কমেছে প্রায় 50%। অনেক কারখানায় উৎপাদন বন্ধের পথে। বিপর্যয়ের মাঝেই একটি বিষয় নিয়ে বেশ আলোচনা হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আবাসন খাত থেকে সরাসরি নির্বাচিত হয়েছেন 10 জন সংসদ সদস্য। 16 ফেব্রুয়ারি রিহাবের বোর্ড সভায় এই 10 জনকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানানো হয়। রিহাব আশা করছে জাতীয় সংসদে আবাসন খাতের প্রতিনিধিত্ব বৃদ্ধি পাওয়ায় খাতের দীর্ঘদিনের বিভিন্ন নীতিগত জটিলতা, কর কাঠামোর সংস্কার, নগর পরিকল্পনা, ড্যাব বাস্তবায়ন, ইউটিলিটি সংযোগ এবং অনুমোদন প্রক্রিয়ার জটিলতা নিরসনে কার্যকর এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের সুযোগ তৈরি হবে। অর্থাৎ তাদের নিজেদের 10টি সরাসরি ভোট সংসদে আছে। এর বাইরেও আবাসন সংশ্লিষ্ট খাত থেকেও কয়েকজন এমপি হয়েছেন। প্রশ্ন উঠতে পারে, যাদের রাজনৈতিক ক্ষমতা এত বিশাল, অর্থনৈতিক সক্ষমতা সীমাহীন, সেই খাতটি কেন এত দুর্বল? কেন ব্যাংক থেকে আবাসন খাতকে উৎপাদন খাত হিসেবে স্বীকৃতি দিতে এত বেগ পেতে হচ্ছে? কেন হাউজিং লোন এখনো 12 থেকে 17%, যা সাধারণ মানুষের পক্ষে বহন করা প্রায় অসম্ভব? আবাসন খাতে সংকটের বড় কারণ হল ডিটেইলড এরিয়া প্ল্যান বা ড্যাপ এবং ব্যাংকের উচ্চ সুদের হার। প্রথমে ড্যাপ প্রসঙ্গে আসি। ড্যাপের কঠোর বিধিনিষেধের কারণে নতুন আবাসন প্রকল্পে ফ্ল্যাটের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে যাচ্ছে। বিশেষ করে ফ্লোর এরিয়া রেশিও বা FAR এর উপর কড়াকড়ি থাকায় ভবন আগের তুলনায় কম তলা হচ্ছে। ফলে একই জমিতে যেখানে আগে 100টি ফ্ল্যাট করা যেত,
এখন সেখানে করা যাচ্ছে 60টি। এতে প্রকল্পের লাভের মার্জিন কমে যাচ্ছে, যা ব্যবসায়ীদের জন্য হুমকি। রিহ্যাব নেতারা কয়েকদিন আগেও নতুন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের সঙ্গে সাক্ষাতে এই সমস্যা তুলে ধরেন। আর দ্বিতীয় সমস্যা ব্যাংক ঋণের উচ্চ সুদ। বর্তমানে হাউজিং লোনের সুদের হার 12 থেকে 17%। তারল্য সংকটের কারণে ব্যাংকগুলো দীর্ঘমেয়াদী ঋণ দিতে আগ্রহী নয়। অথচ আবাসন খাত টিকতে হলে স্বল্প সুদে বা সিঙ্গেল ডিজিটে দীর্ঘমেয়াদী ঋণের কোনো বিকল্প নেই। রিহ্যাব নেতারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমানের কাছে 3000 কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠনের দাবি জানিয়েছেন। এই তহবিল থেকে স্বল্প সুদে ঋণ নিয়ে চলমান প্রকল্পগুলো সচল রাখা এবং নতুন বিনিয়োগ করা সম্ভব হবে বলে মনে করছেন রিহ্যাব নেতারা। এসব অমীমাংসিত প্রশ্ন সামনে রেখেই আসন্ন নির্বাচন। 18 এপ্রিল ঢাকার 613 জন এবং চট্টগ্রামের 61 জন, মোট 674 জন ভোটার ভোট দেবেন। নির্বাচনী এলাকা 2টি, ঢাকা এবং চট্টগ্রাম। সব মিলিয়ে বিভিন্ন পদে মোট প্রার্থী সংখ্যা 83 জন। প্রধান লড়াইটা 2টি প্যানেলের মধ্যে। একটি হলো আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ। এই প্যানেলের নেতৃত্বে রয়েছেন বর্তমান রিহ্যাব প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদুজ্জামান এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া। তাদের প্যানেলে ভাইস প্রেসিডেন্ট পদে রয়েছেন মোহাম্মদ আক্তার বিশ্বাস, মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং প্রকৌশলী মহসিন মিয়া। ভাইস প্রেসিডেন্ট পদে প্রকৌশলী শেখ মোহাম্মদ শোয়েবুদ্দিন এবং চট্টগ্রামের ভাইস প্রেসিডেন্ট হিসেবে মোহাম্মদ মোরশেদুল হাসান। এই প্যানেলের যুক্তি হলো তারা ইতোমধ্যে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে কাজ করছেন, গভর্নরের সঙ্গে বসেছেন, মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। অভিজ্ঞতা ও ধারাবাহিকতা তাদের পক্ষে। অন্যদিকে রয়েছে প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ। এই প্যানেলের নেতৃত্বে রয়েছেন দেশ বরেণ্য কৃষি বিজ্ঞানী ডক্টর আলী আফজাল, তিনি প্রেসিডেন্ট পদপ্রার্থী, এবং আরোমা গ্রুপের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, তিনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী। তাদের প্যানেলে ভাইস প্রেসিডেন্ট পদে রয়েছেন শেখ সাদি এবং AKM বরকতুল্লাহ ও AFM ওবায়দুল্লাহ। ভাইস প্রেসিডেন্ট পদে ডক্টর মোহাম্মদ হারুনার রশিদ এবং চট্টগ্রামের ভাইস প্রেসিডেন্ট হিসেবে মোহাম্মদ নুরুদ্দিন আহমেদ। উল্লেখ্য, 2024 সালে নির্বাচন ফিরিয়ে আনার আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন, লায়ন MA আওয়াল, সৈয়দ শামীম রেজা, সাইদুল ইসলাম বাদল, মিরাজ মোক্তাদির, মোহাম্মদ কামরুল ইসলাম সহ অনেকে, তাদের একটি অংশ এবারের নির্বাচনে প্রগতিশীল প্যানেলের সঙ্গে রয়েছেন। এছাড়া জাগরণ প্যানেল নামেও আরও একটি গ্রুপ এবং কিছু স্বতন্ত্র প্রার্থীও মাঠে আছেন। ফলে ভোটারদের জন্য পছন্দের বিকল্প কিন্তু কম নয়। একটা কথা মনে রাখা দরকার, 2024-এর আগে দীর্ঘ 14 বছর সংগঠনটিতে কোনো নির্বাচনই হয়নি। নেতৃত্ব একচেটিয়া হয়ে গিয়েছিল। 2024-এর পর এবার আবার নির্বাচন হচ্ছে, অর্থাৎ দেশের পাশাপাশি এই সেক্টর ভিত্তিক সংগঠনেও গণতান্ত্রিক ধারা ফিরে আসছে বলা যায়। নির্বাচনে যারাই জয়ী হন না কেন, তাদের সামনে কয়েকটি জরুরি কাজ রয়েছে। প্রথমত, 3000 কোটি টাকার বিশেষ তহবিল গঠন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর যদিও আশ্বাস দিয়েছেন, কিন্তু তা বাস্তবায়নের জন্য লবিং চালিয়ে যেতে হবে। যদি এই তহবিল গঠন হয়, তাহলে চলমান প্রকল্পগুলো সচল থাকবে এবং নতুন বিনিয়োগ বাড়বে। দ্বিতীয়ত, হাউজিং লোনের সুদের হার কমানো। বর্তমানে 12 থেকে 17% সুদকে সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনা সম্ভব হলে মধ্যবিত্তের ফ্ল্যাট কেনার স্বপ্ন পূরণ হবে। তৃতীয়ত, ড্যাপের বিধিনিষেধ পুনর্মূল্যায়ন। মন্ত্রী জাকারিয়া তাহের ইতোমধ্যে লিখিত প্রস্তাবনা চেয়েছেন। রিহ্যাবকে দ্রুত সেই প্রস্তাবনা জমা দিতে হবে এবং যুক্তিসঙ্গত পরিবর্তন আনার চেষ্টা করতে হবে। চতুর্থত, নির্মাণ সামগ্রীর দাম নিয়ন্ত্রণ। সরকারকে বাজার মনিটরিং বাড়াতে হবে। যুদ্ধের অজুহাতে কেউ যেন অযৌক্তিক মূল্যবৃদ্ধি না করতে পারে, সেদিকে নজর দিতে হবে। পঞ্চমত, কর কাঠামো সংস্কার। আবাসন খাতে কর ও ভ্যাটের হার যৌক্তিক করতে হবে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্তের জন্য ফ্ল্যাট কেনায় কর ছাড় দিতে হবে। ষষ্ঠত, অনুমোদন প্রক্রিয়া সহজীকরণ। রাজুক থেকে অনুমোদন পেতে এখনো দীর্ঘসূত্রিতা এবং জটিলতা রয়েছে। অনলাইন পদ্ধতি জোরদার করে একদিনে অনুমোদনের ব্যবস্থা করতে হবে। এসব কাজ বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ডের পাশাপাশি এই খাত থেকে নির্বাচিত 10 জন এমপির সমন্বিত উদ্যোগ জরুরি। অর্থাৎ 18 এপ্রিলের ভোট শুধু একটি ব্যবসায়ী সংগঠনের নেতৃত্ব নির্বাচন নয়, এটি দেশের জিডিপির 12 থেকে 15%, 250-টিরও বেশি সংশ্লিষ্ট শিল্প এবং লাখ লাখ মানুষের কর্মসংস্থানের ভবিষ্যৎ নির্ধারণের ভোট। যাদের হাতে ভোট দেওয়ার অধিকার আছে 674 জন ব্যবসায়ী, তাদের দায়িত্ব অনেক বড়। তারা যাকে নির্বাচন করবেন সেই নেতৃত্বকেই আগামী 2 বছর খাতটিকে সংকট থেকে বের করে আনতে হবে।
রিহাবের নতুন নেতৃত্ব যদি সরকারের সঙ্গে সমন্বয় করে এবং সংসদের 10 জন এমপিকে কাজে লাগিয়ে আইন ও নীতি পরিবর্তন করতে পারে, তাহলে খাত ঘুরে দাঁড়াবে, বিনিয়োগ বাড়বে, কর্মসংস্থান রক্ষা পাবে এবং সাধারণ মানুষের বাসস্থানের স্বপ্ন আবার কাছে আসবে। অন্যথায় সংকট আরো গভীর হবে। নির্বাচনের ফল যাই হোক না কেন, রিহাবকে এখন প্রমাণ করতে হবে যে তারা শুধু ব্যবসায়ীদের স্বার্থের সংগঠন নয়, বরং দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাতের প্রতি